এখন দেখব সহকারী কোয়ান্টাম নাম্বার। এটাকে ইংলিশে বলা হয় সাবসিডারি কোয়ান্টাম নাম্বার, অথবা আরেকটা নাম আছে এটার স্পেশাল নাম। স্পেশাল নামটা হচ্ছে এজিমুতাল। এজিমুতাল, তার মানে এজিমুতাল এই শব্দটা শুনলেই বুঝে নিতে হবে এটা হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বারের একটা নাম। এজিমুতাল কোয়ান্টাম নাম্বার মানে সহকারী কোয়ান্টাম নাম্বার, সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বার এটাকে আমরা কি দিয়ে প্রকাশ করে থাকি, বা এটার সিম্বলটা কি? এটার সিম্বল হচ্ছে, সহকারী কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি। সো এটার সিম্বল হচ্ছে এল, ঠিক আছে? আচ্ছা, ওইরকম কোনো মানে একদম যে কারণ কি এটাকে এল দিয়ে প্রকাশ করার, এরকম কোনো এরকম ব্যাপার না, ঠিক আছে? যেমন আমরা একটাকে এন দ্বারা প্রকাশ করি, একটাকে এম, একটাকে এল, ওই লেটার আর কি। আচ্ছা, তার মানে সহকারী কোয়ান্টাম নাম্বারকে আমরা এল দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে? কি দিয়ে প্রকাশ করে থাকি? এল দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, তারপর সহকারী কোয়ান্টাম নাম্বারের মানগুলা কত হতে হবে? সহকারী কোয়ান্টাম নাম্বারের মান হবে, সহকারী কোয়ান্টাম নাম্বারের মানটা প্রধান কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভরশীল। অর্থাৎ প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে, প্রত্যেকটা প্রধান কোয়ান্টাম নাম্বারের ভিতরে আবার সহকারী কোয়ান্টাম নাম্বার থাকে। তাই সহকারী কোয়ান্টাম নাম্বারটা যেহেতু প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে, তাই সহকারী কোয়ান্টাম নাম্বারটা প্রধান কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভর করবে। তাহলে আমি এই কথাটা একটু লিখলাম, সবাই একটু মনোযোগ দাও, সেটা লাইনটা একটু মনোযোগ দিয়ে দেখো। সহকারী কোয়ান্টাম নাম্বার প্রধান কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভরশীল, প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে, অর্থাৎ নির্ভরশীল, তাহলে আন্ডারে, প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে সহকারী কোয়ান্টাম নাম্বার। তাহলে সহকারী কোয়ান্টাম নাম্বারটা প্রধান কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভরশীল। তাহলে আমার এল এর মানটা এন এর উপর নির্ভরশীল, এল এর মান এন এর উপর নির্ভরশীল। এন এর মান কেমন হচ্ছে ওইটার উপর এল এর মানটা নির্ভর করবে। তাহলে এখন ফাইনালি আমরা যেটা পাই, এল এর মান হচ্ছে 0 থেকে, 0 থাকবে, 0 দিয়ে শুরু, 0 থেকে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা, এটা হচ্ছে এল এর মান। তাহলে 0 থেকে n-1 পর্যন্ত পূর্ণ সংখ্যা, এটা হবে এল এর মান। এবং এল এর মানটা এন এর উপর নির্ভরশীল, কারণ আমরা আগেই বলেছি প্রধান কোয়ান্টাম নাম্বারের ভেতরে কিন্তু সহকারী কোয়ান্টাম নাম্বার, প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে সহকারী কোয়ান্টাম নাম্বার। তাই এল এর মানটা 0 থেকে এন এর উপর নির্ভরশীল হবে, 0 থেকে n-1 পর্যন্ত হবে, ঠিক আছে? এবার তাহলে আশা করি আমরা সিম্বলটা বুঝতে পেরেছি এবং এল এর মানটা বুঝতে পেরেছি। যেমন ফর এক্সাম্পল, এন এর মান যদি হয় 4, তাহলে এল হবে 0, 1, 2, 3। এল এর মান হবে এই চারটা। কেন? কারণ 0 থেকে n-1 পর্যন্ত, তার মানে 4 হলে এটা 4 এর চেয়ে একটা কম হবে। আচ্ছা, এবার আসো সহকারী কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সটা কি, বা এটা কি মিন করে, এটা দ্বারা আমরা কি বুঝতে পারবো সহকারী কোয়ান্টাম নাম্বার থেকে, সেটা আমরা এখন দেখব। সো সিগনিফিকেন্স লিখবো, এখন সিগনিফিকেন্স দেখব, সহকারী কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সটা কি বা গুরুত্বটা কি। তাহলে এবার আসো সিগনিফিকেন্স অফ সহকারী কোয়ান্টাম নাম্বার। সহকারী কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স বা তাৎপর্যটা ভালো করে খেয়াল করো, এটা দ্বারা আমরা কি বুঝতে পারি। ওকে, প্রতিটি কক্ষপথে অর্থাৎ এন এর মধ্যে কতগুলো উপকক্ষপথ বা উপশক্তি স্তর, বা এদেরকে আমরা অরবিটাল বলবো, কতগুলো অরবিটাল থাকে তা মিন করে। তাহলে এটার মিনিংটা কি, এল বা সহকারী কোয়ান্টাম নাম্বার কি মিন করে? প্রত্যেকটা কক্ষপথে কতগুলো অরবিটাল থাকে তা মিন করে। যেমন আমি যখন বলবো তোমাকে n = 1,
তখন কিন্তু আমার এল এর মানটা হয় 0 থেকে n-1 পর্যন্ত, মানে 0। এল এর মান 0 মানে বোঝাচ্ছে এল এর মান 0 দ্বারা 0 থেকে শুরু, আমরা কাউন্টটা 0 থেকে করেছি। আমাদের কাউন্টটা হচ্ছে দুইভাবে কাউন্ট করা যায়। কাউন্ট হয় 0 থেকে শুরু, তখন 0টাকে আমরা ফার্স্ট ধরব, 1টাকে আমরা সেকেন্ড ধরব, 2কে আমরা থার্ড ধরব, আরেকটা হচ্ছে আমরা 1 থেকে শুরু করি, তখন আমরা 1কে ফার্স্ট ধরব, 2কে সেকেন্ড ধরব, 3কে থার্ড ধরি। আরেকটা কাউন্টের নিয়ম আছে, সেটা হচ্ছে সংখ্যারেখা নিয়ম। কাউন্টের আরেকটা নিয়ম আছে, একটু বলে রাখি। মাঝখানেরটাকে 0 ধরব, তারপর দুই পাশে যেতে থাকবো। এটা 1 হবে, এটা 2 হবে, এখানে -1 হবে, এখানে -2 হবে, মাঝখানেরটা 0 হয়ে দুই পাশে যেতে থাকবো। এটাও কাউন্টের একটা নিয়ম। যেমন আমরা আমাদের দৈনন্দিন জীবনে এটা ব্যবহার করে থাকি, এবং এটা আমরা কখন ব্যবহার করি? তাপমাত্রার ক্ষেত্রে, টেম্পারেচারের ক্ষেত্রে। 0 থেকে টেম্পারেচার বাড়তে পারে, কমতে পারে। তারপর আমরা পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকলে এটা হয়। 0 থেকে কখন শুরু করি? অনেক কিছু আছে 0কেই আমরা ফার্স্ট চিন্তা করি, 0 যে সে হচ্ছে আমাদের ফার্স্ট, 0 থেকে শুরু, ঠিক আছে? এরকম অনেক গণনা হয় যে 0 থেকে আমাদের জিনিসটা কাউন্ট করা হয়, ঠিক আছে? আবার অনেক কিছু 1 থেকে কাউন্ট করা হয়। তো বিভিন্নভাবে আমরা কাউন্ট করতে পারি, 0 থেকে কাউন্ট করতে পারি, 1 থেকে কাউন্ট করতে পারি, মাঝখান থেকে কাউন্ট করতে পারি। তো এল এর মান 0, এর মান 0 মানে হচ্ছে একটি অরবিটাল আছে, একটি অরবিটাল আছে। অরবিটাল মানে কি? উপকক্ষপথ আছে, এটা বোঝাচ্ছে। তার মানে প্রথম কক্ষপথে, প্রথম অরবিটে একটি অরবিটাল আছে, অরবিটে একটি অরবিটাল। এটা বোঝাচ্ছে যে একটা অরবিটের মধ্যে একটা উপস্তর আছে। এই যে এই জিনিসটাকে যদি আমরা বলি, এই জিনিসটাকে যদি আমরা বলি অরবিট, তাহলে এই যে একটা আবার ভাগ আছে, এই জায়গাটাকে আমরা বলবো অরবিটাল, ঠিক আছে? আচ্ছা, সো এটা হচ্ছে আমাদের অরবিট আর এটা হচ্ছে আমাদের অরবিটাল। ওকে, এন এর মান যখন মনে করো 2, এল এর মান 0 এবং 1, তার মানে দুইটি অরবিটাল আছে। এন এর মান যখন 3, এল এর মান 0, 1, 2, তার মানে তিনটি অরবিটাল আছে। এন এর মান যখন 4, এল এর মান 0, 1, 2, 3, তার মানে 4টি অরবিটাল আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে একটা মজার ব্যাপার, এন এর মান যত তত টি অরবিটাল আছে, এন এর মান যত তত টি অরবিটাল আছে, এন এর মান যত তত টি অরবিটাল আছে, এন এর মান যত তত টি অরবিটাল আছে। কথাটা পুরোপুরি সত্য না। এন এর মান যত ততটা অরবিটাল আছে, কথাটা পুরোপুরি সত্য না। কেন পুরোপুরি সত্য না? আমরা বলছি এন এর মান 4, তার মানে 4টি অরবিটাল আছে, তার মানে 4টা অরবিটাল আমরা বলে ফেলছি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন অরবিটাল। আবার ওই অরবিটালগুলোর মধ্যে আবার কি আছে? আবার ভাগ আছে, আবার অরবিটালগুলোর মধ্যে ভাগ আছে। এই ভাগের ব্যাপারটা আমাদের এখন আসবে না, অরবিটালগুলোর মধ্যে আবার অরবিটাল আছে, ঠিক আছে? তো সেই জন্য এখন একদম পুরোপুরিভাবে বলা যাবে না যে সর্বমোট, মোট কিন্তু অরবিটাল বলা যাবে না, জাস্ট অরবিটাল। এটা দ্বারা কি বোঝাচ্ছে একটু করে আমি এক্সপ্লেন করি। একটি অরবিটাল যখন থাকবে তখন সেই অরবিটালটাকে আমরা বলবো এস অরবিটাল। দুইটি অরবিটাল যখন থাকবে তখন একটা হচ্ছে এস টাইপ অরবিটাল, একটা পি টাইপের অরবিটাল। আবার পি এর মধ্যে অনেকগুলো থাকতে পারে, ঠিক আছে? যখন আমার 3টা অরবিটাল থাকবে তার মানে হচ্ছে একটা এস অরবিটাল, একটা পি অরবিটাল, একটা ডি অরবিটাল, এটা বোঝাবে। যখন 4 বলবো তখন বোঝাবে এস, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ডি, তারপর হচ্ছে এফ। যদি 5 হয়, এস পি ডি এফ, এফ এর পর জি, এফ এর পরে জি, জি এর পর এইচ, এভাবে করে যেতে থাকবে। আচ্ছা, তার মানে এন এর মান যত তত টাইপের অরবিটাল আছে, নট ততটি অরবিটাল। এগুলো হচ্ছে টাইপ। এস একটা টাইপ, পি একটা টাইপ, পি এর মধ্যে আবার অনেকগুলো থাকতে পারে, ডি এর মধ্যে আবার অনেকগুলো থাকতে পারে। তাহলে আমরা বলবো এন এর মান যত তত টাইপের অরবিটাল আছে। তাহলে এল কি অরবিটাল বোঝায় নাকি অরবিটালের টাইপ বোঝায়? অরবিটালের টাইপ বোঝায়। এটা কি এস টাইপ না পি টাইপ, নাকি এস টাইপ তারপর পি টাইপ দুটাই আছে সেটা। তার মানে এল দ্বারা কখনো অরবিটাল না বলে আমরা আরও স্পেসিফিকলি বলতে পারি অরবিটালের টাইপ, কিন্তু সেটা আমরা লিখি না।
কিন্তু অরবিটালের টাইপ এগুলো সব এক একটা টাইপ, পি টাইপ, ডি টাইপ। অরবিটালটা কোন ধরনের, তার মানে অরবিটালের টাইপ বোঝায়, অরবিটাল এর টাইপ বোঝায়, অরবিটালটা কোন টাইপসের। তাহলে এল কি বোঝায়, এল কি মিন করে, অরবিটালের টাইপ মিন করে, অরবিটালের টাইপ মিন করে। তাহলে এল কি মিন করে, অরবিটালের টাইপ মিন করে, কোন ধরনের অরবিটাল আছে সেটা। ঠিক আছে, ওকে। তাহলে এই হচ্ছে এল এর সিগনিফিকেন্স, যে অরবিটালের টাইপ এস অরবিটাল না পি অরবিটাল না ডি অরবিটাল নাকি এফ অরবিটাল, সেটা সে বলে দিবে। ঠিক আছে, এস এর মান যখন 0 হবে তখন সেটা এস, এস এর মান যখন 1 হবে একটু করে লিখে রাখো সেটা, এল এর মান যখন 0 হবে তখন সেটা এস অরবিটাল টাইপ, এটা হচ্ছে অরবিটালের টাইপ কিন্তু। ঠিক আছে, এল এর মান যখন 1 হবে, এল এর মান যখন 2 হবে, এল এর মান যখন 3 হবে, এল এর মান যখন 4 হবে, আর লাগবে না মোটামুটি। এল এর মান 1 হলে সেটা পি অরবিটাল টাইপ বা পি টাইপসের অরবিটাল, সেটা ডি অরবিটাল টাইপ, সেটা এফ অরবিটাল টাইপ, সেটা জি অরবিটাল টাইপ, এরপরটা এইচ অরবিটাল টাইপ। তার মানে এল এর মান 0 হলে ওই এল এর মান 0, এটা আসলে কি বোঝায়, এটা আসলে বোঝায় যে অরবিটালটা আছে সেটা এস টাইপসের। এল এর মান যদি কখনো 1 হয় সেটা আসলে বোঝায় পি টাইপসের, এল এর মান যদি 2 হয় সেটা বোঝায় ডি টাইপসের, এল এর মান 3 হলে সেটা বোঝায় এফ টাইপসের। ঠিক আছে, আবার বলছি, এল এর মান যদি 0 হয় তাহলে আমার অরবিটালের টাইপটা কেমন হবে, এস, এরপরে 1 হলে সিরিয়ালি যাবে 0 1 2 3, তার মানে এস পি ডি এফ এভাবে। আচ্ছা, তারপরে এবার আসো সহকারী কোয়ান্টাম নাম্বার আমার কেন দরকার, এটা আমাকে কি বুঝতে সাহায্য করে, এটা আসলে আমাকে অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। তাহলে এটার গুরুত্বটা কি বা ইম্পর্টেন্সটা কি, সহকারী কোয়ান্টাম নাম্বারের ইম্পর্টেন্স হচ্ছে এটা আমাকে সহকারী কোয়ান্টাম নাম্বার অরবিটাল বা আমরা এটাকে কি বলেছি উপ শক্তি স্তর বা উপকক্ষপথ, উপশক্তি স্তর বা অরবিটাল সম্পর্কে ধারণা দেয়। যে সে কোন অরবিটাল আছে। ঠিক আছে, ব্যাপারটা কিভাবে দেখানো যায়, এই যদি হয় আমার একটা অরবিট, তাহলে এই অরবিটের মধ্যে এইরকম দেখবা তুমি বিভিন্ন ভাগ আছে। হ্যাঁ, শেপগুলো তোমাদেরকে পরবর্তীতে দেখাবো, শেপগুলো নিয়ে এখন তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, এগুলা আপাতত তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, এগুলো পরে দেখাবো। তো এরকম বিভিন্ন ভাগ, এই যে একটা অরবিটের মধ্যে এই একটা ভাগ তুমি দেখতে পাচ্ছ, 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 এই যে একটা অরবিটের মধ্যে বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, একটা অরবিটের মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে এই একটা ভাগ, এই একটা ভাগ, বিভিন্ন ভাগ হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে এক একটা সহকারী ভাগ। যেমন এখানে মনে করো এন এর মান, মনে করো এটা মনে করো ফর এক্সাম্পল এন এর মান 3। ঠিক আছে, তার মানে এল এর মান 0 মনে করো এটা এস অরবিটাল, তারপর এল এর মান 1 মনে করো এটা পি অরবিটাল, হ্যাঁ এটা এস এটা পি, এল এর মান 2 এটার জন্য, এল এর মান 3 এটার জন্য, এটা ডি অরবিটাল, এটা এফ অরবিটাল। তার মানে একটা অরবিটের মধ্যে অর্থাৎ একটা প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডার আবার অনেকগুলো কি আছে, এই একটা প্রধান কোয়ান্টাম নাম্বারের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। তোমাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে এক তলার মধ্যে 4টা ফ্ল্যাট আছে, এই একটা তলার মধ্যে আবার 4টা ফ্ল্যাট আছে, একটা তলার মধ্যে 4টা ফ্ল্যাট, একটা অরবিটের মধ্যে আবার 4টা উপ অরবিট আছে, যাকে আমরা অরবিটাল বলছি। ওকে, এই ব্যাপারটা। সো এটাই হচ্ছে আমাদের এল। সো আমাদের উপশক্তি স্তর সম্পর্কে ধারণা পাওয়া যায় এখান থেকে। এবং এটা কে আবিষ্কার করেছেন, এই সহকারী কোয়ান্টাম নাম্বারের আবিষ্কারককে, আবিষ্কারক হচ্ছে সমারফিল্ড। লেখা রাখ এবার আবিষ্কারক। তাহলে এটার আবিষ্কারকটাকে, এইটা সম্পর্কে সবার প্রথমে কে বলেছেন, এটা সম্পর্কে সবার প্রথমে বলেছেন সমারফিল্ড নামক একজন বিজ্ঞানী। তাহলে কে বলেছেন, সমারফিল্ড নামক একজন বিজ্ঞানী, সমারফিল্ড। ওকে, এটাই হচ্ছে সমারফিল্ড হচ্ছে এটার আবিষ্কারক। ওকে, সিমিলারলি আমরা এখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে চলে যাব। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হচ্ছে আমাদের 3 নম্বর কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সহকারী কোয়ান্টাম নাম্বারের পর আমরা এখন ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারে চলে যাব। এটা হচ্ছে আমাদের 3 নম্বর কোয়ান্টাম নাম্বার। ওকে, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার,
ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কোয়ান্টাম নাম্বার। ওকে, আচ্ছা, সো এটাকে কোন সিম্বল দিয়ে প্রকাশ করি আমরা? ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারকে আমরা এম দিয়ে প্রকাশ করি, এম ম্যাগনেটিক থেকে এসেছে, এম দিয়ে প্রকাশ করি। তারপর এটার মান কত হবে? এটার মান হবে, এই যে আমরা একটা কথা বলেছি একটু আগে, অনেকভাবে কাউন্ট করা যায়, একটা হচ্ছে 0 থেকে, একটা হচ্ছে 1 থেকে, একটা হচ্ছে মাঝখানে 0 রেখে দুই পাশে, এটা হচ্ছে মাঝখানে 0 রেখে দুই পাশে কাউন্ট। সো এটার কাউন্টটা হচ্ছে প্রথমত একটা প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে সহকারী কোয়ান্টাম নাম্বার থাকে, সহকারী কোয়ান্টাম নাম্বারের আন্ডারে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে। তাহলে আমি লিখলাম প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে, অর্থাৎ ওর আন্ডারে জিনিসটা ফিল করা যায়, আন্ডারে সহকারী কোয়ান্টাম নাম্বার থাকে, আর সহকারী কোয়ান্টাম নাম্বারের আন্ডারে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকে। কিউএন দ্বারা কোয়ান্টাম নাম্বার বোঝায়, কোয়ান্টাম নাম্বার থাকে। তাই এম এর মান কার উপর নির্ভরশীল? এল এর উপর, সহকারী কোয়ান্টাম নাম্বারের উপর নির্ভরশীল। প্রত্যেকটা এল এর আন্ডারে এম থাকবে, প্রত্যেকটা এল এর মানের জন্য আমরা এম এর আলাদা আলাদা মান পাবো। তাহলে প্রত্যেকটা এল এর জন্য কিন্তু প্রত্যেকটা এল এর আন্ডারে এম থাকবে। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এমন, ব্যাপারটা হচ্ছে এমন, n ইজ ইকুয়াল টু মনে করো 2, তাহলে এটার আন্ডারে এল এর কি কি থাকবে? এল এর মান 0 থাকবে, এল এর মান 1 থাকবে, এল এর মান 2 থাকবে। তাহলে এই যে দেখো, এভাবে দেখানো যায় ব্যাপারটা, একটা প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে তিনজন কি আছে? সহকারী কোয়ান্টাম নাম্বার আছে। আবার এদের আন্ডারে অর্থাৎ এই প্রত্যেকটার আন্ডারে এদের আন্ডার আবার এখানে কিছু কি থাকবে? এখানে কিছু ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার থাকবে এদের আন্ডারে, প্রত্যেকটার আন্ডারে। তাহলে একটা প্রধান কোয়ান্টাম নাম্বার, এর আন্ডারে একটা সহকারী কোয়ান্টাম নাম্বার, এই একটা সহকারী কোয়ান্টাম নাম্বারের আন্ডারে আবার আরেকগুলো ঘর থাকবে এরকম। তাহলে এগুলো হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। প্রধান কোয়ান্টাম নাম্বারের আন্ডারে সহকারী কোয়ান্টাম নাম্বার, সহকারী কোয়ান্টাম নাম্বার আন্ডারে ওইটা। ব্যাপারটা কীভাবে ফিল করা যায়? একতলায় অনেকগুলা ফ্ল্যাট, প্রত্যেকটা ফ্ল্যাটের আন্ডারে আবার কিছু রুম। তাহলে এটা যদি হয় তলা, এটা হবে ফ্ল্যাট, এটা হবে রুম। ঠিক আছে, ওকে। তাহলে এম এর মানটা কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল হবে। এম এর মানটা কার উপর নির্ভরশীল? এল এর উপর নির্ভরশীল হবে। ঠিক আছে, তো এই একটু আগে তোমাদেরকে এল এর মানটা বলেছি 0 থেকে n-1 পর্যন্ত। সিমিলারলি এম এর একটা মান আছে, এম এর মান হচ্ছে -l থেকে +l। এটাকে এভাবে চিন্তা করা যায় যে আমাদের সংখ্যা রেখা চিন্তা করা যায়, সংখ্যা রেখায় মাঝখানে 0, তারপর এই পাশে +l, এই পাশে -l, এর মাঝখানে যত পূর্ণ সংখ্যা আছে -l থেকে +l পর্যন্ত পূর্ণ সংখ্যা, এর মাঝখানে যত পূর্ণ সংখ্যা আছে সবগুলা 0 সহ সবগুলা পূর্ণ সংখ্যা হবে। এটাই হচ্ছে আমার কাউন্টের নিয়ম আর কি। এটা একটা আমরা তো আগেই বলেছি তোমাকে, কাউন্টের একটা নিয়ম হচ্ছে সংখ্যা রেখা হচ্ছে কাউন্টের একটা নিয়ম। সো আমরা এই ক্ষেত্রে চৌম্বকের ক্ষেত্রে আমরা সংখ্যা রেখার নিয়মটা ফলো করেছি, আর সহকারী কোয়ান্টাম নাম্বারের ক্ষেত্রে 0 থেকে যে কাউন্টের নিয়মটা আছে সেটা আমরা ফলো করেছি। তাহলে এটা সংখ্যা রেখা বা নাম্বার সিস্টেম, এই নিয়মটা আমরা ফলো করেছি। ঠিক আছে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া এটা যে -l থেকে +l, এর আগেরটা যে 0 থেকে n-1, এগুলো কেমনে বুঝতে পেরেছি? ভেরি গুড কোয়েশ্চেন, যে এটা আসলে পেয়েছেন কোথায়? -l থেকে +l, এর আগেরটা ছিল 0 থেকে n-1, এগুলো আসলে পেয়েছেন কোথায়? ভেরি গুড কোয়েশ্চেন। এগুলো আসলে পেয়েছি শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সমাধান করে। শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সমাধান করে আমরা এই এম এবং এল এর এই মানগুলো আমরা পেয়েছি।
যে মাইনাস এল থেকে যে প্লাস এল হবে এটা আমরা বুঝতে পেরেছি। শ্রোডিঙ্গারের যে একটা তরঙ্গ সমীকরণ তোমাদেরকে পড়িয়েছিলাম, সেই তরঙ্গ সমীকরণটাকে আবার সমাধান করেছি। সমাধান করার পরে এইগুলো আসছে, সেগুলো আমাদের জানার দরকার নাই যে সমাধান কিভাবে করে। জেনে রাখা এতটুকু, শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সমাধান করেই কোয়ান্টাম নাম্বার বের হয়। তাহলে এত যে কোয়ান্টাম নাম্বার কোনটা কি হবে, কোয়ান্টাম নাম্বার কোনটা আমাদের এই যে এখানে কোথায় মাইনাস এল থেকে প্লাস এল হবে, অন্য কিছু কেন হবে না, আর 0 থেকে n-1 কেন হবে, সব কিছু আসছে শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সমাধান করে। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে মাথায় রাখতে হবে। তাহলে আমাদের এম এর মানটা হবে মাইনাস এল থেকে প্লাস এল 0 সহ। ঠিক আছে, তাহলে আমরা যদি বলি যে আমাদের তাই যদি হয়, তাহলে আমরা এখানে তোমাদেরকে দেখাতে পারি, ধরো আমরা এল এর মান পেয়েছি 2, এল এর মান 2 হলে তাহলে আমাদের এম এর মান কি হবে, এম এর মান হবে -2 -1 0 1 2। আমি কিন্তু স্বাভাবিক সংখ্যা বলি নাই, ম্যাথমেটিক্সের ভাষায় আমি কিন্তু পূর্ণ সংখ্যা বলেছি। পূর্ণ সংখ্যা বলার কারণে মাইনাসও হবে, জিরোও হবে, প্লাসও হবে। পূর্ণ সংখ্যার মাঝে মাইনাসও আছে, জিরো আছে, প্লাস আছে। কিন্তু আমি যদি স্বাভাবিক সংখ্যা বলতাম, শুধুমাত্র আমাদের কি 1 থেকে শুরু হইতো। তাহলে এই যে এই পাঁচটা হচ্ছে এল এর মান 2 এর আন্ডারে, এল এর মান 2 এর আন্ডারে আবার 5টা ঘর, কিন্তু এই 5টাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। এগুলো সবগুলো এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, এগুলো সবগুলো এক একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, মাইনাস এল থেকে প্লাস এল 0 সহ। আচ্ছা, এবার আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের মান বুঝতে পেরেছি, মান হবে মাইনাস এল থেকে প্লাস এল 0 সহ পূর্ণ সংখ্যা, এটা আমরা বুঝতে পেরেছি। এবং এগুলো কোথায় থেকে এসেছে, শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ সমাধান করে। এখন আমরা চলে যাব সিগনিফিক্যান্স। চলো, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সিগনিফিক্যান্সটা কি। আচ্ছা, সিগনিফিক্যান্স এবং এই ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্স একসাথেই পড়াবো, যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের তাৎপর্য কি এবং এটার গুরুত্ব কি একসাথে হয়ে যাবে। দেখো ভালো করে, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, খেয়াল করো। আমাদের চারপাশকে ডিফাইন করতে বা বর্ণনা করতে থ্রিডি কোঅর্ডিনেটসের আমরা আমাদের চারপাশকে ডিফাইন করতে 3D কোঅর্ডিনেটসের সাহায্য নিই। কিভাবে? এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। এর মাঝে আমরা আমাদের কোনো শেপ টেপ এগুলোকে ডিফাইন করে থাকি, বিভিন্ন শেপ বলো, বস্তুর আকার বলো, এগুলোকে আমরা ডিফাইন করে থাকি। এক্স ওয়াই জেড অ্যাক্সিসে বিভিন্ন শেপগুলোকে আমরা ডিফাইন করে থাকি। ঠিক আছে, কোনো একটা বস্তু কোথায় আছে। তো এখন আমাদের অরবিটাল মানে হচ্ছে যেখানে ইলেকট্রন ঘুরবে, ইলেকট্রন চলাচল করবে, ঘুরবে, সেটাকে আমরা অরবিটাল বলছি। তো আমাদের অরবিটালগুলোর শেপগুলা বিভিন্ন এক্সিস বরাবর থাকতে পারে। যেমন আমি যদি বলি পি অরবিটাল, একটা অরবিটাল আছে পি অরবিটাল, আমরা এগুলো নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। অরবিটালের শেপ নিয়ে কিন্তু লেকচার আছে সামনে। পি অরবিটালটা হচ্ছে ডাম্বেল শেপ। ডাম্বেল মানে হচ্ছে এই এসে মাঝখানে চিকন হয়ে যাবে, আবার এটাকে আমরা ডাম্বেল বলি, চশমার মতো ডাম্বেল শেপ। ডাম্বেল মানে কি? ডাম্বেল মানে হচ্ছে এই যে মাঝখানে একদম এক জায়গায় মিলিত হবে, দুই পাশে এইভাবে গুল্লা দুইটা গুল্লা মাঝখানে মিলিত হবে, এটা ডাম্বেল বলা হয়। কী শেপ? ডাম্বেল শেপ। এখন পি অরবিটালটা হচ্ছে এরকম ডাম্বেল শেপ। এখন এটা তিনটে এক্সিস বরাবর থাকতে পারে। একটা হচ্ছে এটা এক্স এক্সিস বরাবর থাকতে পারে ডাম্বেলটা, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর ডাম্বেলটা থাকতে পারে, আর একটা হচ্ছে জেড এক্সিস বরাবর ডাম্বেলটা থাকতে পারে। এই যে জেড এক্সিস, হ্যাঁ, জেড এক্সিস বরাবর ডাম্বেলটা থাকতে পারে।
তো এখন কত হচ্ছে দেখো, এক্স এক্সিস বরাবর ডাম্বেল থাকতে পারে, ওয়াই এক্সিস বরাবর ডাম্বেল থাকতে পারে, জেড এক্সিস বরাবর ডাম্বেলটা থাকতে পারে। তো এখন কোন এক্সিস বরাবর এটা আছে, যেমন এটা পি অরবিটাল, কিন্তু তাহলে এল এর মান কিন্তু এখানে এল কি বলে দিবে, এ বলবে পি টাইপ। এখন পি টাইপের মধ্যে এটা কি পি এক্স টাইপে পড়ছে নাকি পি ওয়াই টাইপে পড়ছে নাকি পি জেড টাইপে পড়ছে, কোনটা? ওইটা কিন্তু আমাকে সহকারী কোয়ান্টাম নাম্বার বলে নাই। সহকারী কোয়ান্টাম নাম্বার আমাকে বলেছে পি অরবিটাল, পি অরবিটালের কথা বলেছে। পি অরবিটালের মধ্যে এটা কি এক্সে না ওয়াইয়ে নাকি জেডে, অরবিটালটা কোথায়, এক্স এক্সিসে নাকি ওয়াই এক্সিসে নাকি জেড এক্সিসে, এক্স এক্সিসে ওয়াই এক্সিসে নাকি জেড এক্সিসে, এক্স এক্সিসে নাকি ওয়াই এক্সিসে নাকি জেড এক্সিসে, এটা কিন্তু বলে নাই আমাকে। এক্স ওয়াই জেডের ব্যাপারটা কিন্তু সহকারী কোয়ান্টাম নাম্বার বলে নাই, এটা আমাকে বলে দিবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। সো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সটা হচ্ছে এটাই, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার বলে দিবে তোমাকে তোমার অরবিটালটা, তোমার যে অরবিটালটা আমরা সহকারী কোয়ান্টাম নাম্বারে পেয়েছি সেই অরবিটালটা 3D কোঅর্ডিনেটসের মধ্যে, অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা কোথায় আছে, অর্থাৎ কোন এক্সিস বরাবর আছে বা কিভাবে আছে। তার মানে এটাকে আমরা বলবো 3D ব্যাপার। 3D ব্যাপার মানে ত্রিমাত্রিক এবং তার ওরিয়েন্টেশন, এটাকে আমরা আমাদের ইংলিশে বলি এই ব্যাপারগুলোকে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন মানে হচ্ছে সে কিভাবে নিজেকে বিন্যস্ত করতেছে, সেটা কিভাবে সাজাচ্ছে, কিভাবে নিজেকে ডেকোর করতেছে, বিন্যস্ত করতেছে, ওরিয়েন্টেশন। আর বাংলায় বলবো দিক বিন্যাস, ত্রিমাত্রিক দিক বিন্যাস, এটাকে কি বলবো আমরা, ত্রিমাত্রিক দিক বিন্যাস বলবো। তার মানে আমরা বলবো যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সটা কি, ত্রিমাত্রিক দিক বিন্যাস। কার? অরবিটাল। এই যে এটা একটা পি অরবিটাল যেটা সহকারী কোয়ান্টাম নাম্বারের মাধ্যমে পেয়েছি, সে অরবিটালটা 3D কোঅর্ডিনেটসে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে নিজেকে সাজাচ্ছে, এটাকে আমরা বলবো ত্রিমাত্রিক দিক বিন্যাস। অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে তোমাকে ধারণা দিবে, তোমাকে কে ধারণা দিবে, চৌম্বক কোয়ান্টাম নাম্বার। দেখো ভালো করে, এই যে পি এক্স, এই পি এক্সে এম এর মান হচ্ছে কত, এগুলো আমরা পরবর্তীতে দেখব। পি এক্সে এম এর মান হচ্ছে -1, এখানে এম এর মান হচ্ছে 0, এখানে এম এর মান হচ্ছে 1। তার মানে এই যে এম এর মান, এম এর মান, এম এর মান, আর পি অরবিটালের জন্য এল এর মান কত, 1। পি অরবিটালের জন্য এল এর মান 1। তার মানে দেখো ভালো করে, আমাদের এল এর মান কিন্তু একটা পি অরবিটাল, তার মধ্যে আবার 3টা এম এর মান আছে, -1, 0, +1। এটাকে আমরা বলছি ত্রিমাত্রিক দিক বিন্যাস। তার মানে আমরা কি বুঝতে পারলাম, আমরা বুঝতে পারলাম ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার তোমাকে বলে দিবে অরবিটালগুলো কোন এক্সিস বরাবর আছে এবং এই ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে তোমাকে বলে দিবে, যেটা কিন্তু তোমাকে সহকারী কোয়ান্টাম নাম্বার বলে নাই। ঠিক আছে, এবার এম এর মানগুলো কিভাবে ঠিক করেছি সেটা একটু দেখাবো, বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে সিগনিফিকেন্সটা কি বললাম আবার বলো তো, অরবিটালের ত্রিমাত্রিক দিক বিন্যাস সম্পর্কে আইডিয়া পাওয়া যায়, সেটা একটু লিখে দিচ্ছি। অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে ধারণা। অরবিটালের ত্রিমাত্রিক দিকবিন্যাস সম্পর্কে 3D ওরিয়েন্টেশন সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। এবার ভালো করে খেয়াল করো, খুব ইম্পর্টেন্ট, এল এর মানের উপর ভিত্তি করে জিনিসগুলো দেখাবো। এল এর মান যখন 0 তখন সেটা হচ্ছে এস অরবিটাল। এস অরবিটাল হলে তখন আমাদের এম এর মান কত, এম এর মান হবে -L থেকে +L। তো -L মানে হচ্ছে -0 + 0, -0 + 0 মানে তো 0ই, সো 0। এম এর মান যখন 0 হবে তখন আমরা শুধু এস একটা অরবিটালই পাবো, এখানে আর কোনো ভাগ পাবো না, একটা অরবিটালই, সেটা হচ্ছে এস অরবিটাল। এবার আসো, এল এর মান যখন 1 তখন কিন্তু আমার সেটা হচ্ছে পি অরবিটাল এবং এম এর মান হবে -1, 0, +1। আমাদের সংখ্যা রেখা কিন্তু তোমাকে আঁকতে হবে, সংখ্যা রেখা না আঁকলে তুমি আসলে ব্যাপারটা ফিল করতে পারবে না। -1, 0, +1 এই সংখ্যা রেখায় তাহলে আমরা 3টা ঘর করব, এই একটা ঘর, এই একটা ঘর, এই একটা ঘর, 3টা ঘর করব। 3টা ঘরের মধ্যে এটা হচ্ছে -1, এটা হচ্ছে 0, এটা হচ্ছে +1।
এটা যেহেতু পি এর মধ্যে আছে, সো পি এর মধ্যে তিনটা টাইপ থাকবে, পি এক্স, পি ওয়াই, পি জেড। আমরা সিরিয়ালি কিন্তু রাখবো, সিরিয়ালি পি এক্স, এক্স এর পর ওয়াই, ওয়াই এর পর জেড, এখানেও আমরা সিরিয়ালি রাখবো -1 0 +1। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে পি এক্স এর মান কত, পি এক্স এম এর মান কত, পি এক্স এর জন্য m = -1, পি ওয়াই এর জন্য m = 0, পি জেড এর জন্য m এর মান +1। এবং অধিকাংশ বইয়ে এটা আছে, কয়েকটা বইয়ে তোমাদের এটাকে ধরা হয়েছে 0, এটাকে ধরা হয়েছে 1, এটাকে ধরা হয়েছে -1। কয়েকটা বই আছে যেগুলোতে 0 +1 -1 ধরা হয়েছে। আমরা এটা ধরবো না, এটা ধরবো না, এটা ধরবো না। যেমন হাজারি নাকসারের একটা বইয়ে এটাকে 0 ধরা হয়েছে, এটাকে +1 ধরা হয়েছে, এটাকে -1 ধরা হয়েছে। আমরা এটা ধরবো না। আমরা যেটা নাম্বার সিস্টেম ফলো করব, সবসময় নাম্বার সিস্টেম, কী সিস্টেম আমি এখানে লিখে দিচ্ছি সেটা নাম্বার সিস্টেম ফলো করব। নাম্বার সিস্টেম ফলো করতে হবে, বিকজ এটা নাম্বার সিস্টেম থেকে এসেছে। সো নাম্বার সিস্টেমটা হচ্ছে মোস্ট কনভেনশনাল, সবচেয়ে বেশি কারেক্ট। এটা যে ভুল সেটা না, এটাও হতে পারে, বাট এটা সবচেয়ে বেশি কারেক্ট। অধিকাংশ বই এটাই ফলো করেছে, এটা কনভেনশন, সারা বিশ্বে এটা ফলো করা হয় নাম্বার সিস্টেম সিরিয়ালি, সেজন্য আমরা এটা ফলো করব। হাজারি নাকসারের বই যেটা আছে সেটা ফলো করব না, অর্থাৎ 0 +1 -1 এটা ফলো করব না। তাহলে আমাদের যেটা ফলো করব সেটা হচ্ছে আমি যেটা পড়াচ্ছি সেটা মাথায় রাখবে। এটা একদম 100% নির্ভুল, পরীক্ষার খাতায় নাম্বার কাটবে না, কারণ এটাও সঠিক, কিন্তু এটা বেশি সঠিক, নাম্বার কাটবে না, একদম সন্দেহ ছাড়া এটা ফলো করবে, বইয়েরটা কেটে দিবে। তাহলে দেখো পি এক্স এর জন্য m এর মান -1, পি ওয়াই এর জন্য m এর মান 0, পি জেড এর জন্য m এর মান +1। ওকে, এরপর এবার আসো এল এর মান গেল, এবার হচ্ছে আমরা যাব ডি এর কাছে। সো ডি এর কাছে আসো এবার। তাহলে এল এর মান 2 হলে সেটা হচ্ছে ডি অরবিটাল। এগুলো যখন শেপ পড়াবো তখন এস, পি, ডি এর পূর্ণরূপগুলো বলবো। এস এর পূর্ণরূপ শার্প, পি এর পূর্ণরূপ প্রিন্সিপাল, ডি এর পূর্ণরূপ ডিপিউস, এগুলো নিয়ে বিস্তারিত পড়াশোনা হবে। অরবিটাল নিয়ে, অরবিটাল একটা আলাদা পার্ট, অরবিটালের শেপ আলাদা পার্ট, ওইখানে পড়াবো। আমাদের এটা কিন্তু অরবিটালের লেকচার না, এটা কোয়ান্টাম নাম্বারের লেকচার। সো কোয়ান্টাম নাম্বারটাতে জোর দেবে এখানে, নাম্বার, নট অরবিটাল, ঠিক আছে? অরবিটাল নিয়ে পরের লেকচার। সো অরবিটাল নিয়ে এখন মাথা ব্যথা করবো না, এখন শুধু নাম্বারগুলো খেয়াল করো। এল এর মান 2 হলে ডি অরবিটাল, এম এর মান হবে, তাহলে সংখ্যা রেখা ফলো করো, -2 -1 0 1 2, সংখ্যা রেখা ফলো করলাম। এবং তাহলে সংখ্যা রেখা অনুযায়ী আমাকে ঘর করতে হবে 1 2 3 4 5। তাহলে আমার -2 -1 0 1 2। এরপর আমরা আমাদের অরবিটালগুলো সিরিয়ালি দিব। দেখো ডি অরবিটালগুলো খেয়াল করো, ডি এক্স ওয়াই একসাথে থাকবে, এক্স ওয়াই, ডি ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, লাস্টেরটা ডি জেড স্কোয়ার। সো এই পাঁচটা হচ্ছে ডি অরবিটাল। ডি অরবিটাল কয়টা? পাঁচটা ডি অরবিটাল আছে। এবং সেটা কিভাবে? এক্স ওয়াই, প্রথম হচ্ছে এক্স ওয়াই এর পর ওয়াই জেড এর পরে জেড এক্স, তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর জেড স্কোয়ার। এভাবেই এই ব্যাপারগুলো আসছে তোমার শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ থেকে। সো শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ থেকে যেটা আসছে এগুলো আমাদের আপাতত লাগবে না, এগুলো হায়ার স্টাডিতে, তোমরা যখন একেবারে হায়ার স্টাডি করবে তখন এই ব্যাপারগুলো তুমি হয়তো জানতে পারবে। আচ্ছা, এবং এই সিরিয়ালটা মেনটেন করব। তাহলে আমাদের ডি এক্স ওয়াই, তারপর ডি ওয়াই জেড, তারপর জেড এক্স, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটার মান -2, এটার মান -1, এটার মান 0, এটার মান +1, এটার মান +2। ঠিক আছে? আচ্ছা, সেটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট এটা।
এর পরবর্তীতে এবার চলে আসো। সো আমাদের এল এর মান 0 1 2 মোটামুটি গেল। এরপর যখন 3 যাবে তখন হচ্ছে আমাদের সিলেবাসের বাইরে। এল এর মান যখন 3 হবে সিলেবাসের বাইরে আর লাগবে না, এতটুকু পর্যন্ত হয়ে যাবে। সেগুলো হচ্ছে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আশা করি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার সম্পর্কে একটা ধারণা পেয়েছো, এম এর মান সম্পর্কে একটা ধারণা পেয়েছো। সো এবার চলে আসো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা তাহলে আমাদের কেন দরকার, ত্রিমাত্রিক দিক বিন্যাসে বলে দিবে তোমাকে এক্স ওয়াই জেড এক্সিসে কোন দিকে থাকবে। এটার আবিষ্কারকটাকে, এটার আবিষ্কারক হচ্ছে, লেখা রাখো, এটার আবিষ্কারক হচ্ছে ম্যাগনেটিক ইফেক্ট নিয়ে কাজ করেছে কে? এর আগেও কিন্তু বলেছি পরমাণুর ম্যাগনেটিক ইফেক্ট নিয়ে কাজ করেছে, অর্থাৎ ম্যাগনেট দিয়ে বর্ণালী কি হয় সেটা দেখেছে। দুই পাশে দুইটা ম্যাগনেট রেখে বর্ণালী কি হয় সেটা দেখেছে কে? সেটা দেখেছে, ম্যাগনেটিক ইফেক্ট নিয়ে কাজ করেছে জিম্যান। তোমাদেরকে আগেও এটা পড়াইছি বর্ণালী পড়ানোর সময়, জিম্যান ইফেক্ট। জিম্যান বিজ্ঞানী হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের আবিষ্কারক। তাহলে তিনি ম্যাগনেট নিয়ে কাজ করেছেন, পরমাণুর সাথে ম্যাগনেট নিয়ে কাজ করেছেন জিম্যানই হচ্ছে তোমার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের আবিষ্কারক। ঠিক আছে, ওকে। সো আমাদের লাস্ট একটা কোয়ান্টাম নাম্বার আছে, সেটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। আমরা এখন স্পিন কোয়ান্টাম নাম্বারে যাব। চলো, স্পিন কোয়ান্টাম নাম্বার লাস্ট কোয়ান্টাম নাম্বার আমাদের। এবং এটা খুবই শর্ট একটা ব্যাপার, খুব বেশি ঝামেলা নাই। স্পিন কোয়ান্টাম নাম্বারটা আমরা এখন দেখব। তাহলে আমাদের ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের আবিষ্কারককে জিম্যান। ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আবিষ্কারককে বলতো জিম্যান। লাস্ট ওয়ান, চলো স্পিন কোয়ান্টাম নাম্বার। স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, ওকে। সো দেখো ভালো করে স্পিন কোয়ান্টাম নাম্বারটা, এটার সিম্বলটা কি? এটার সিম্বল হচ্ছে এস আসছে স্পিন থেকে। এটার মান হবে অনলি দুইটা, একটা হচ্ছে +12, একটা হচ্ছে -12। +12 এই মানটা হচ্ছে আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে আমরা +5 বলি, কারণ অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস। আর এই -12টা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরলে। তাহলে একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, একটা হচ্ছে ক্লকওয়াইজ ঘুরলে আমাদের এই মানগুলো আসে। এর পরবর্তীতে তাহলে একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে, একটা ক্লকওয়াইজ ঘুরলে, দুইটা মান, এই দুটো হচ্ছে এদের মান। এটা সিগনিফিকেন্সটা কি? ভেরি গুড। স্পিন কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্সটা কি? এটার সিগনিফিকেন্সটা হচ্ছে, দেখো ভালো করে, ইলেকট্রন দুইভাবে ঘুরে। ইলেকট্রনের দুইটা ঘূর্ণন আছে, ইলেকট্রনের দুই ধরনের ঘূর্ণন আছে, ইলেকট্রনের দুই ধরনের ঘূর্ণন আছে। এক হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে, এখানে লিখছি, এক হচ্ছে নিউক্লিয়াসের চারদিকে, এটাকে আমরা বলি, নিউক্লিয়াসের চারদিকে যেটা ঘুরে সেটাকে আমরা বলি রেভুলেশন অথবা আবর্তন, অথবা এটাকে আমরা বলি কক্ষীয় গতি। কক্ষীয় গতি, তার কক্ষের চারদিকে ঘুরে সে। আর 2 নাম্বার হচ্ছে নিজের চারদিকে, নিজের চারদিকেই নিজে ঘুরে, এটাকে আমরা বলি রিভলভ। এটাকে আমরা বলি এটাকে আমরা বলি রোটেট। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি রোটেট করা। নিজের চারদিকে নিজে ঘোরা মানে হচ্ছে রোটেট করা, রোটেট। এটাকে আমরা বলি রোটেট করা, অথবা এটাকে আমরা বলি অক্ষীয় গতি, অক্ষীয় গতি। এক্সিয়াল, এটা হচ্ছে এক্সিয়াল, আর ওইটা হচ্ছে পেরিফেরাল। এটা হচ্ছে পেরিফেরাল বা কক্ষীয় গতি, রেভুলেশন, আর এটা হচ্ছে রোটেট। ব্যাপারটা আমি একটু তোমাদেরকে ফিল করাই। আমি নিজের চারদিকে ঘুরতেছি, আমি নিজের চারদিকে ঘুরতেছি, এটা হচ্ছে রোটেট করা, এটা হচ্ছে নিজের চারদিকে ঘোরা, রোটেট করা। অক্ষীয়, নিজের অক্ষের চারদিকে ঘোরা। আর আমি মনে করি একটা বৃত্তাকার পথে ঘুরে আসতেছি, সেটা হচ্ছে কক্ষীয় গতি। তার মানে ইলেকট্রন কীভাবে ঘুরে? নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন একবার ঘুরে আসে,
হয়তো পুরোপুরি চারদিকে না ঘুরলেও মোটামুটি সে নিউক্লিয়াসের চারদিকে অনেক দূর পথ ঘুরে আসে সে মোটামুটি। তাহলে আমরা মোটামুটিভাবে দেখাইতে পারি যে নিউক্লিয়াসের চারদিকে সে অনেকখানি পথ ঘুরে আসে, নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রন অনেকখানি পথ ঘুরে আসে। আবার সে ঘুরতে ঘুরে, তার মানে সে আবার নিজের চারদিকেও ঘুরে, অর্থাৎ সে ঘুরতে ঘুরে, এই যে এইভাবে ঘুরতে ঘুরে, তার নিজের চারদিকেও ঘুরে, নিউক্লিয়াসের চারদিকেও ঘুরে। নিজের চারদিকে ঘোরাটাকেই আমরা বলি স্পিন। তাহলে এই যে নিজের চারদিকে যেটা ঘুরে এটার আরেকটা নাম হচ্ছে স্পিন, এটার আরেকটা নাম কি স্পিন। তাহলে স্পিনটা কি? স্পিনটা হচ্ছে ইলেকট্রন নিজের চারদিকে যে ঘুরবে সেটাকে আমরা বলছি স্পিন, ঠিক আছে, স্পিন। এখন সে যদি নিজের চারদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে তখন আমরা সেটার স্পিনকে বলি প্লাস হাফ, যদি ক্লকওয়াইজ সে নিজের চারদিকে ঘুরে সেটাকে বলি মাইনাস হাফ। এখন তুমি আমাকে বলতে পারো এই মানটা কোথায় থেকে এসেছে? এই মানটা শ্রোডিঙ্গার থেকে আসে নাই, এই মানটা কোথায় থেকে এসেছে দেখো ভালো করে, এই মানটা কোথায় থেকে এসেছে ভালো করে খেয়াল করো। এখন ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে, এখন সম্ভাবনা পসিবিলিটি মানে কি? সম্ভাবনা মানে কি? সম্ভাবনা হচ্ছে মোট ঘটনা আর উপর হচ্ছে অনুকূল ঘটনা, ফেভারেবল ইভেন্ট, টোটাল ইভেন্ট। এখন মোট ঘটনা আছে দুইটা, সে দুই দিকে ঘুরতে পারে, সে হয় অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে না হয় সে ক্লকওয়াইজ ঘুরবে, আর সে যে কোনো একটাতে ঘুরতে পারে দুইটা, সে দুই দিকে ঘুরতে পারে কিন্তু ঘুরবে এটা, তাহলে তার সম্ভাবনা কত? হাফ অথবা 50%। তার সম্ভাবনা হচ্ছে 50% অথবা হাফ। এই যে তার সম্ভাবনা, তার যে ঘোরার সম্ভাবনা, এই ঘোরার সম্ভাবনা থেকেই আমরা হাফ জিনিসটাকে নিয়েছি। তাহলে সে হয় এদিকে ঘুরবে না হয় এদিকে ঘুরবে, যেহেতু তার সম্ভাবনা হাফ সেজন্য আমরা হাফটা নিয়েছি। সো স্পিনের মানে প্লাস হাফ আছে আর মাইনাস হাফ আছে। প্লাস হাফ থাকলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এটা ট্রেডিশন, প্লাসকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ধরে নিয়েছি। মাইনাস হাফ থাকলে ক্লকওয়াইজ ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে। অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে সেটা উপরের দিকে, সেজন্য আমরা সেটাকে উপরের দিকে দেখাচ্ছি। ক্লকওয়াইজ ঘুরতে গিয়ে দেখতে পাচ্ছি সেটা নিচের দিকে নামছে, তাই নিচের দিকে দেখাচ্ছি। অথবা এই ব্যাপারটাকে এভাবেও ফিল করা যায়, তোমরা যারা ভেক্টরের প্লেমিনের ডান হস্তনীতি পড়েছ, ভেক্টরের প্লেমিনের ডান হস্তনীতি দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে উপরের দিকে যাচ্ছে, ক্লকওয়াইজ ঘুরলে নিচের দিকে যাচ্ছে। তুমি একটা বোতলের ঢাকনাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, একটা বোতলের ঢাকনাকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, সে উপরের দিকে যাবে। একটা বোতলের ঢাকনাকে ক্লকওয়াইজ ঘোরাও, সে নিচের দিকে যাবে। তাই অ্যান্টি ক্লকওয়াইজকে আমরা উপরের দিকে দেখাই বা প্লাস হাফকে, আর মাইনাস হাফকে আমরা নিচের দিকে দেখাই। তার মানে উপরের দিকে থাকলে প্লাস হাফ, নিচের দিকে থাকলে মাইনাস হাফ। তাহলে প্রত্যেকটা অরবিটালের মধ্যে দুইটা ইলেকট্রন থাকে, একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, এর বেশি থাকতে পারে না, কারণ এর বেশি ওইখানে আর সম্ভব না। আচ্ছা, এগুলো আমরা তোমাদেরকে পরবর্তীতে হুন্ডের নীতি, পলির বর্জন নীতিতে বিস্তারিত পড়াবো। আমাদের এই লেকচারের টার্গেট ছিল কোয়ান্টাম নাম্বার চিনানো। তোমাদেরকে আশা করি কোয়ান্টাম নাম্বারটা বোঝাতে পেরেছি। ওকে।